নমস্কার বন্ধুরা, বিধানসভা ভোট 2026-এ আমাদের অনেক সময় প্রশ্ন থাকবে ভোট কর্মীদের যে আমাদের রিসিভিং সেন্টারে কি কি ডকুমেন্টস দিতে হবে, কি কি ডকুমেন্টস ভোট করে আসার পর জমা দিলেই আমাদের ছাড়পত্র পাওয়া যাবে, রিলিজ পাওয়া যাবে, তার চাবিকাঠি যে ফর্মগুলোতে লুকিয়ে রয়েছে সেইটা একসাথে করে একটা স্পেশাল বুকলেট দেওয়া হয়। সেই ফর্মগুলো নিয়ে এবং এই স্পেশাল বুকলেট নিয়েই আজকের আলোচনা করব। তো এই ভিডিওতে সবগুলো ফর্মকে আলাদা আলাদা করে ফিল আপ করে দেখানো সম্ভব হবে না, তাহলে অত্যন্ত দীর্ঘ হয়ে যাবে। আমরা প্রথম ফর্ম PS05কেও আলোচনা করব। এই যে স্পেশাল বুকলেট দেওয়া হয় সাধারণত তার ওপরের পৃষ্ঠা একদম ফ্রন্ট পেজে পোলিং স্টেশনের নাম্বার এবং কোন পোলিং স্টেশনে ডিউটি পড়েছে তার নাম লিখতে হয়। প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেক্টর অফিসার তিনজনেরই নাম এবং মোবাইল নাম্বার দিতে হয়। কত তারিখের ভোট আমাদের, হয় 23শে এপ্রিল 2026-এর ভোট, নয় 29শে এপ্রিল 2026-এর ভোট, সেটা লিখে সই করতে হয় প্রিসাইডিং অফিসারকে। এবং রিসিভিং সেন্টারে, রিসিভিং কাউন্টারে যারা থাকবেন তারা সব স্পেশাল বুকলেটের যে ফর্মগুলো আছে যথাযথভাবে পেয়েছেন কিনা সেটা ইয়েস টিক দিয়ে সই করে সমস্ত ফর্মগুলো জমা নেবেন। মূলত এই ফর্মগুলো জমা দিতে পারলেই কিন্তু সঠিকভাবে, তাহলেই কিন্তু আপনাদের রিলিজটা হয়ে যাবে। এখানে ডিস্টিংগুইশ মার্ক দিতে হবে সেকেন্ড পেজে। এবং স্পেশাল বুকলেটে কি কি ফর্ম আছে, মূলত 9 ধরনের ফর্ম থাকে। আমি আগেই বলেছি PS05 নিয়ে আলোচনা করব। এছাড়াও পোলিং স্টেশন ডেটা ফর স্ক্রুটিনি ডিসিশন সেটা থাকে। অ্যাকাউন্টস অফ ভোটার রেকর্ডেড ফর্ম 17C যেটা, সেটা থাকে। এই ফর্ম 17C কিভাবে পূরণ করতে হবে তার একটি ভিডিও অলরেডি দেওয়া আছে, আমি আই বাটনেও দিয়ে রাখছি। প্রিসাইডিং অফিসার ডায়েরি, প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট 1 থেকে 5, এটার মধ্যে সবগুলোই যে পূরণ হবে এমন নয়। পরিস্থিতি অনুযায়ী যদি এক্সট্রা কোনো ইভিএম এর পার্ট না লেগে থাকে তাহলে, বা মক পোল দ্বিতীয়বার না করতে হয়, তাহলে সবগুলোই পূরণ হবে এমন নয়। এটাও প্রয়োজন হলে আমি আলাদা ভিডিও দেব। ভিজিট সিট, অর্থাৎ যে সমস্ত ভোটের কর্মচারীরা, বিভিন্ন অফিসিয়ালসরা এই ভোট পরিদর্শনে আসবেন, সেক্টর অফিসার হতে পারে, অবজারভার হতে পারে, বা আরও কেউ হতে পারেন, তাদের ওই শিটটিতে সই করাতে হবে। সার্টিফিকেট অফ ASD ইলেক্টর্স হ্যাভিং ভোটেড, এইবার কিন্তু ASDD ইলেক্টর্স হবে। পোলিং এজেন্টস, রিলিভিং এজেন্টস মুভমেন্ট শিট, পোলিং এজেন্টরা যখন প্রবেশ করেছেন ভোট কক্ষে এবং তারপর যখন বেরিয়ে গেছেন তাদের টাইম ধরে ধরে এই শিটটি হয়, তো সেই শিটটিও পূরণ করে দিতে হবে। এবং লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার্স ফর্ম 14A, এটা প্রত্যেকটির একটি করে কপি কিন্তু এখানে থাকবে এবং সবগুলো যথাযথভাবে পূরণ করে জমা দিতে পারলেই কিন্তু ভোট থেকে আপনারা ডিউটির পর রিলিজ পেয়ে যাবেন। দ্রুত রিলিজ যাতে পেতে পারেন, তাই এই ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে আপনাদের রিসিভিং সেন্টারেও এরকম একটা স্পেশাল বুকলেট দেবে, সেটাকে কিন্তু যথাযথভাবে পূরণ করবেন। মোটামুটি এই 9 ধরনের ডকুমেন্টসই কিন্তু আপনাদের পূরণ করতে হবে। এবারে PS05 সেই ফর্মটা নিয়ে একটু আলোচনা করব। ভোটার্স টার্ন আউট রিপোর্ট ফর পোলিং স্টেশন এটা বলা থাকে। আমি কালনা বিধানসভা কেন্দ্র নিয়ে যেহেতু এর আগের ভিডিওগুলো করেছি, এটাতেও তাই করছি। তো এখানে যেটা দিতে হয়, প্রথমে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি সেটা দিতে হবে। কালনা বিধানসভা কেন্দ্র যেহেতু এই বর্ধমান পূর্ব SC কনস্টিটিউয়েন্সির আন্ডারে আছে। অ্যাসেম্বলি সেগমেন্ট নাম্বার এবং নেম এটা দিতে হবে। তারপরে পোলিং স্টেশন নাম্বার এবং নেম সেটা দিতে হবে। তো আপনাদের ক্ষেত্রে যা যা হবে সেটা দেবেন। ডেট অফ পোল 29/4/2026, যেহেতু এই বিধানসভার ভোট 29/4/2026-এ আছে, যাদের ভোট 23 তারিখ তারা সেই ডেটটি দেবেন। টোটাল ইলেক্টর্স, এখন একটি বিষয় এক্ষেত্রে আপনাদের একটু, যদি ইলেকটোরাল রোলটা থেকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে, সেই কারণে আমি একটু ইলেকটোরাল রোল থেকে দেখিয়ে দিচ্ছি। আমি সরাসরি সেই বিধানসভা কেন্দ্রের সেই পার্ট নাম্বারের সেই পিএসটার যে ইলেকটোরাল রোল সেটা আপনাদের সামনে নিয়ে এসেছি। সেখানে যদি দেখেন টোটাল ভোটারটা কিন্তু পাবেন এখান থেকে। তো প্রত্যেক পোলিং স্টেশনেরই আপনারা মার্ক কপি বা ওয়ার্কিং কপি যেগুলো পাবেন, তার থেকে কিন্তু প্রথম পৃষ্ঠাতেই এই সমস্ত যে ইনফরমেশনগুলো পূরণ করতে হবে সেই ইনফরমেশনগুলো কি পেয়ে যাবেন। অর্থাৎ কোন বিধানসভা কেন্দ্র, পোলিং স্টেশন নাম্বার কত, কতজন পুরুষ ভোটার, মহিলা ভোটার বা ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডার আছে কিনা, টোটাল ভোটার কতজন সেটা পেয়ে যাবেন। দ্বিতীয় যে ইনফরমেশনগুলো লাগবে সেটা হচ্ছে কতজন ভোট দিয়েছেন।
পুরুষ কতজন ভোট দিয়েছেন, মহিলা কতজন ভোট দিয়েছেন, টোটাল কতটা ভোট হয়েছে। নাম্বার অফ ভোটার্স আইডেন্টিফাইড ইউজিং এপিক, এটা আলাদা করে হিসাব রাখতে হবে। নন এপিকগুলো হিসাব রাখলেই হবে। নন এপিক যত থাকবে সেটাকে মাইনাস করে দিলেই কিন্তু টোটাল ভোট থেকে আপনারা এপিক নিয়ে কতজন দিয়েছে সেটা পেয়ে যাবেন। আপনারা ভোটের আগের দিনই বিভিন্ন ধরনের পোলিং এজেন্টরা যখন আপনাদের সাথে দেখা করতে আসবে তখন তাদের অনুরোধ করবেন, এবং যে ভোটারদের আপনারা সামনে পাবেন তাদের অনুরোধ করবেন সবাই যেন এপিক নিয়ে আসে, তাহলে সেক্ষেত্রে একটু সহজ হয় বিষয়টা। তো আমি তা সত্ত্বেও ধরে নিলাম সকলেই এপিক আনবে এমন তো না, 570 জন এপিক নিয়ে এসছেন, 31 জন এপিক নিয়ে আসেননি। তো নন এপিকটা যদি আমি কাউন্ট করে নিই 31, তাহলে 601 টোটাল পোল থেকে আমি 31 বিয়োগ করে 570 পেয়ে যাব। নাম্বার অফ টেন্ডার ভোটস, আমি ধরে নিচ্ছি টেন্ডার ভোট হয়নি, প্রিসাইডিং অফিসার ডায়েরিতেও এটা উল্লেখ করা থাকবে। নাম্বার অফ ডিক্লারেশন সাবমিটেড আন্ডার 49 MA, এইটা অ্যাকচুয়ালি টেস্ট ভোট, এই কথাটা প্রিন্টেড থাকবে না, এটা আমি লিখেছি। এইটা বলতে 49 MA বলতে টেস্ট ভোটকে বোঝানো হয়। আমি ধরে নিচ্ছি টেস্ট ভোট হয়নি। টেস্ট ভোট হলে কিন্তু এই সংখ্যাটা উঠবে, এখানে টেস্ট ভোট হয়েছে, এবং তার যে প্রসিডিওর কিভাবে টেস্ট ভোট করাতে হয় এবং কিভাবে টেস্ট ভোটের ফলাফলের উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নিতে হয় সেই সংক্রান্ত ভিডিও আমি এর আগেও দিয়েছি 24 সালে লোকসভা ভোটে। সেই ভিডিওটা আই বাটনে দিয়ে রাখছি। বিধানসভা ভোটেও পদ্ধতিগত কোনো পরিবর্তন হবে না। তারপরে প্রিসাইডিং অফিসারকে সই করতে হবে। এই হচ্ছে PS05। খুব বেশি কাজ নেই, মাত্র কয়েকটা পয়েন্টের ওপর আপনার কাজটি হবে। তো প্রথম ফর্ম PS05, সেটা আমি ফিল আপ করে আপনাদের সামনে রাখলাম। পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য যে ফর্মগুলো আপাতত 2026 বিধানসভা ভোটে এখনো পর্যন্ত দিইনি সেগুলো আমাদের চ্যানেলে দিয়ে দেব। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, কোনো প্রশ্ন থাকলেও জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।